তো আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে কম্পিটিটিভ ম্যাথস, এই কম্পিটিটিভ ম্যাথসের সিলেবাসটা কি, আর আমরা যারা প্রিপারেশন নিচ্ছি তারা কিভাবে প্রিপারেশন নিলে এক্সামগুলো সহজে ক্র্যাক করা যাবে। আর প্রথমেই বলে রাখি, আমার নাম নাজমুল হোসেন মোল্লা। বর্তমানে তাকে আমি বলবো না কি করি এখন। সো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবেই আমি তোমাদের সঙ্গে কিন্তু ক্লাস করাবো, ইন্টারাক্ট করব, ঠিক আছে? তো মেনলি আমি অনেক পরীক্ষা দিয়েছি। আমার গ্র্যাজুয়েশন হয়েছিল 2017-তে। তারপর থেকে আমি অনেক পরীক্ষা দিয়েছি, করোনা কাল পেরিয়েছি, এবং অনেকটা সময় অতিক্রান্ত হওয়ার পর আমি কিছু জিনিস বুঝেছি যে কম্পিটিটিভ এক্সামের কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু বুঝতে হবে খুব ভালো করে। অনেকেই আমরা তো কম্পিটিটিভ এক্সাম পড়াশোনা শুরু করেছি, ম্যাক্সিমাম জন আমরা ইউটিউবকেই ফলো করি, আমিও ফলো করতাম। তো সমস্ত কিছু ধারণা আমরা ইউটিউব থেকেই নিই, ঠিক আছে? তো ইউটিউবে প্রচুর সোর্স আছে, তো এত সোর্স হয়ে গেছে আমাদের মধ্যে। তো এই সোর্সটাকে কিন্তু কিভাবে কাজে লাগাতে হবে সেটা আমি তোমাদের বলবো, আর কোনগুলো তোমাদের জেনুইন, কোনগুলো তোমাদের জানা উচিত, আর কোন সোর্সগুলো তোমাদের না জানলেও চলবে বা জানা উচিতই নয়, সেই সমস্ত জিনিসগুলোকেও বলবো। কারণ এত বেশি স্টাডি ম্যাটেরিয়ালস, এত বেশি আমাদের কাছে পিডিএফ অ্যাক্সেস অ্যাভেলেবেল হয়ে গেছে যে আমরা কোনোটাই ঠিকমতো পড়তে পারি না। তো সমস্ত জিনিসগুলো আমি তোমাদের বলবো যাতে করে এক্সামটা সঠিক পদ্ধতিতে তোমরা ক্র্যাক করতে পারো এবং কম সময়ের মধ্যে ক্র্যাক করতে পারো, ঠিক আছে? সো যারা বলছো যে আমি বিভিন্ন পার্টিকুলার কোনো একটা এক্সামকে ফোকাস করছি, খুব ভালো কথা। তবে কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে ম্যাথস, রিজনিং, জিকে আর ইংলিশ, এই চারটা তো আছে। কোনো কোনো জায়গায় যেমন রেলের এক্সামে ইংলিশ নেই। এই চারটা সাবজেক্ট তুমি যদি খুব ভালোভাবে পড়ো, এই চারটা সাবজেক্ট যে সমস্ত পরীক্ষাতে আছে সব পরীক্ষাতেই কিন্তু তুমি বসার যোগ্য, ঠিক আছে? সো তুমি যদি ডাব্লিউবিপি বা কেপির জন্য প্রিপারেশন নাও, তার মানে এটা নয় যে তুমি পিএসসির জন্য পড়বে না। কারণ আমাদের মূল উদ্দেশ্য, এখানে আমরা যতজন আছি, আমাদের মূল উদ্দেশ্য হয় যে কোনো একটা চাকরি পাওয়া। এটা তো সবাই মানছো। সেটা হতে পারে যা খুশি হতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে একটা গভর্নমেন্ট জবে ঢুকতে হবে, দ্যাটস ইট। সো চেষ্টা করবে তোমার যেটা ড্রিম জব সেটাকে লক্ষ্য রেখে বাকি ওই রিলেটেড প্রত্যেকটা পরীক্ষা কিন্তু দেওয়ার, এতে তোমাদেরই বেনিফিট হবে। কারণ পরীক্ষা দিতে দিতে অনেক কিছু জিনিস শিখবে যেটা আমি বললেও তুমি বুঝবে না। এটা হয়েছে প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল। সো সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে কোনগুলো আমার দরকার, কোনগুলো দরকার নয়। এই ক্লাসগুলো আমি তোমাদের গুগল মিটেই নেব, এভাবেই যেভাবে তোমরা ক্লাস করছো ঠিক এভাবেই ক্লাস হবে, ইন্টারাকশন হবে। কোনো কিছু জিনিস বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে মাইক্রোফোন অন করে বলবে। কারণ ইউটিউবের ক্লাস আর এই গুগল মিটের ক্লাসের মেন যেটা পার্থক্য সেটা হচ্ছে তুমি তোমার ডাউট ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ভয়েসের মাধ্যমে বলতে পারবে, যেটা ইউটিউবে বা অনেক অ্যাপ্লিকেশনে সেটা হয় না, বাট গুগল মিটে কিন্তু সেটা হবে। প্রত্যেকটা রেকর্ড ক্লাস তুমি অ্যাপে দেখতে পাবে, এবং যে কোর্সে ভর্তি হয়েছো প্রায় 2 বছর কিন্তু এই কোর্সগুলো, এই ভিডিওগুলো তুমি দেখতে পাবে। পিডিএফ, মক টেস্ট সমস্ত কিছু দিয়ে দেবো। তোমাদের বেস্ট প্রিপারেশন করানোর দায়িত্বটা হচ্ছে আমার। তোমরা শুধুমাত্র আমি যে প্রসেসগুলো বলবো, যে টাস্কগুলো তোমাদের দেব ডেলি বেসিসে, সেই টাস্কগুলো করে দেবে। আর কিচ্ছু এক্সট্রা করার দরকার নাই। কারণ আমার কাছে যা স্টাডি মেটেরিয়ালস আছে তোমাকে যদি দিয়ে দিই তুমি পড়ে শেষ করতে পারবে না, ঠিক আছে? বাট সব তোমাকে আমি দেবো না, যতটুকু প্রয়োজন পরীক্ষা রিলেটেড ঠিক ততটুকুনি দেবো। ওকে, সো আজকে আমরা সিলেবাসটা খুব ভালো করে বুঝে নেব। কিছু টাস্ক তোমাদেরকে আজকে আমি দেবো ম্যাথস রিলেটেড, কম্পিটিটিভ রিলেটেড। তো সেই টাস্কগুলো কিন্তু অবশ্যই নেক্সট ক্লাসের আগে কমপ্লিট করবে। খুব সহজ সহজ টাস্ক কিন্তু, ঠিক আছে? তো প্রথমে একবার সিলেবাসটা বুঝে নিই। ওকে, সবাই রেডি আছো? একবার কমেন্ট করে জানিয়ে দাও। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু মাইক্রোফোন অন করে বলবে, ঠিক আছে? তাহলে শুরু করছি। ওকে, তো দেখো, প্রথমেই বুঝতে হবে, আমি ম্যাথ সম্পর্কে বলছি, প্রথমেই বুঝতে হবে এই যে যত পরীক্ষা হয় না কম্পিটিটিভ ম্যাথস, তার যে সিলেবাসটা, তার বেসিকটা কিন্তু ক্লাস 10 পর্যন্ত থাকে। ক্লাস 10 পর্যন্ত আমরা যে অঙ্ক করে এসেছি, শতকরা বলো, অনুপাত সমানুপাত বলো, মিশ্রণ বলো, বয়স সংক্রান্ত অঙ্ক বলো,
তোমার যদি মনে থাকে, খুব ভালো করেই আমি জানি যে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে আমরা কিন্তু পূর্ব পরিচিত। আমরা এখানে সবাই মাধ্যমিক পাস করেছি, মানে অঙ্ক আমরা কম বেশি সবাই জানি। মাধ্যমিক পাস করেছো মানে অঙ্ক জানো। আর এই যে পুরো যে পরীক্ষাটার মাধ্যমিক বেস উপরে কেন হয়, তার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে, ধরো মাধ্যমিকের পর কেউ আর্টস নেবে, কেউ সায়েন্স নেবে, কেউ কমার্স নেবে, তাই তো। এরপরে ধরো মাধ্যমিকের পরে যে 11-12 যে অঙ্কগুলো হয়, সেগুলো যদি কোনো পরীক্ষায় দিয়ে দেয়, তাহলে যারা আর্টস নিয়েছিল, যারা কমার্স নিয়েছিল, তারা কি দোষ করেছে? তারা তো ওই অঙ্ক পারবে না, স্বাভাবিক ব্যাপার। ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ যেটা 11-12 রয়েছে, স্বাভাবিক ব্যাপার, পারবে না। তো সেজন্যই সিলেবাসটাকে কি করা রয়েছে, একদম 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত করা রয়েছে, যাতে সমস্ত ছেলেরাই 10 পর্যন্ত কমপ্লিট করেছে। তো সেজন্য কি হয়, আপ টু 10 পর্যন্তই কিন্তু সিলেবাসকে ফলো করে। বুঝতে পেরেছো? তার মানে অঙ্ক যে খুব কঠিন হবে, বা একটা ভীতি যেটা রয়েছে আমাদের সবার মধ্যে, সেটা কিন্তু থাকার কোনো কারণ নয়। কারণ এখানে যে সমস্ত অঙ্কগুলো দেখবো, তার যে বেস, সেটা কিন্তু আমরা অলরেডি করে এসেছি। এখানে যে আমি সায়েন্সে পড়েছি মানে আমি ভালো অঙ্ক পারবো, যারা আর্টস পড়েছে তাদের অঙ্ক তারা কম পারবে বা তারা বুঝতে পারবে না, এমনটা কিন্তু না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা জিনিস তুমি যদি শিখে থাকো, তাহলে বাকি যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, সেগুলো আমি তোমাকে খুব অনায়াসেই বুঝিয়ে দেব। একদম নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি। তুমি শুধু যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা জিনিস শিখবে, ওকে? বাকি ক্যালকুলেশন কিভাবে করবে, অঙ্ক পড়ে কিভাবে বুঝবে, কোন প্রসেসে হবে, কোন ফর্মুলা বা কোন শর্ট ট্রিক্স বা কোন বেসিক, সমস্ত কিছু আমি তোমাকে বুঝিয়ে দেবো একদম সুন্দর করে। তো চলো, প্রথমে আমি শুরু করি সিলেবাসের কি কি জিনিস আমাদেরকে মেন দেখতে হবে। তো দেখো, কম্পিটিটিভ ম্যাথসের যদি আমি বলি, দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক, একটা হচ্ছে অ্যাডভান্স। অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, আর অ্যাডভান্স মানে যেখানে অ্যাডভান্স ম্যাথগুলো থাকে, যেমন ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, ঠিক আছে? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র মানে পরিমিতির ভেতরে পড়ছে, বীজগণিত যেগুলো হয় সেগুলো। তো মূলত ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, সেখানে পাটিগণিত থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। 20টা যদি প্রশ্ন থাকে, তার মধ্যে 25টা যদি প্রশ্ন থাকে, তার মধ্যে 20টা কিন্তু পাটিগণিত থেকে দেখা যায়, গড়ে আমি বলছি। আর 5টা হয়তো হার্ডলি অ্যাডভান্স থেকে আসে। তাহলে পাটিগণিত আমাকে কিন্তু খুব ভালো করে করতে হবে, ওকে? আর এই ম্যাথসই হচ্ছে এমন একটা সাবজেক্ট, যেটা তুমি পরীক্ষার হলে বসে নতুন যদি কোশ্চেন দেয়, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। কারণ কোশ্চেনের ভেতরেই কিন্তু অ্যান্সার লুকানো থাকে ম্যাথস আর রিজনিং এর। জিকে বা ইংলিশের ক্ষেত্রে কি হয়, একটা এক্সাম্পল দিই। জিকেতে যদি আনকমন কোশ্চেন চলে আসে, এমন কোশ্চেন চলে এসেছে যেটা তুমি কোনোদিন পড়োনি, মুখস্থ নেই, তাহলে তোমাকে যদি 1 ঘন্টা টাইমও দিয়ে দেওয়া হয়, একদিনও দিয়ে দেওয়া হয়, জিকে তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে না। বাট ম্যাথস হচ্ছে, তোমার যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে তুমি ইজিলি করতে পারবে, ঠিক আছে? সেটা নতুন অঙ্ক চলে এলেও করতে পারবে। তো আমাদেরকে মেনলি যেটা ফোকাস করতে হবে, যতগুলোই চ্যাপ্টার করি না কেন, যটা চ্যাপ্টারে করি না কেন, তার বেসিকটা খুব ভালো করে শিখে রাখবো। আমরা যদি একটা চ্যাপ্টার পার্সেন্টেজ কমপ্লিট করি, পার্সেন্টেজ থেকে তোমার যে কোনো অঙ্ক পরীক্ষায় দিক না কেন, আমরা কিন্তু করে আসবোই আসবো। এভাবেই তোমাদের তৈরি করব, ঠিক আছে? শুধু আমি যে প্রসেসগুলো বলবো সেগুলোকে ফলো করবে। তো অ্যারিথমেটিকের ভেতরে কোন কোন চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে, খুব ভালো করে বুঝবে। আর এই যে সিকোয়েন্সগুলো আমি লিখে রাখছি, পিডিএফটা আমি দিয়ে দেবো, এই যে সিকোয়েন্সগুলো পর লিখে রেখেছি, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এই সিকোয়েন্স অনুযায়ী করতে হবে। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু লিঙ্ক করা আছে, মানে একটাকে বাদ দিয়ে তুমি কিন্তু অন্যটা করতে পারবে না, প্রবলেম হবে। অনেকে কি করে, শুরুতেই হয়তো তোমার চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ করতে লেগে গেল, বা লাভ ক্ষতি করতে লেগে গেল, না, এটা কিন্তু আমরা করব না। আমরা মেনটেন করব সিকোয়েন্স, পর পড়বো। কারণ লাভ ক্ষতি যদি তুমি করতে চাও, তোমাকে কিন্তু শতকরা জানতেই হবে। তুমি যদি সরল সুদ করতে যাও, তোমাকে শতকরা জানতেই হবে, রেশিও প্রপোর্শন জানতেই হবে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে পরপর করব, এবং চ্যাপ্টারগুলোকে আমরা টাইপে ভাগ করব, ঠিক আছে? তো পাটিগণিতের বলা হয় 3টে হচ্ছে মেন চ্যাপ্টার। 1 নাম্বার হচ্ছে পার্সেন্টেজ।
পার্সেন্টেজ, 2 নাম্বার হচ্ছে রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, আর 3 নাম্বার হচ্ছে মিক্সচার এলিগেশন। এই 3টে চ্যাপ্টার যদি তুমি করতে পারো, পাটিগণিতের 60% কমপ্লিট হয়ে যাবে। একদম ঠিক শুনে যাও, 60% কমপ্লিট হয়ে যাবে এই 3টে চ্যাপ্টার যদি তোমার মানে হাতের মুঠোয় থাকে। কারণ এই 3টে চ্যাপ্টার থেকেই বাকি অঙ্কগুলো, বাকি চ্যাপ্টারগুলো আমরা করব। তো এই 3টে চ্যাপ্টারকে আমরা খুব ভালো করে কিন্তু করব, ঠিক আছে। তারপরে আসছে বয়স, প্রফিট অ্যান্ড লস, এভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, পাইপ সিস্টেম, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, টেন সংক্রান্ত অঙ্ক, নৌকা স্রোত, অংশীদারি কারবার, সূচক ও করণী, ডাটা ইন্টারপ্রিটেশন। এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কোনো পরীক্ষাতে দেয় না, এটা সিএইচএসএল, সিজিএল, এমটিএস, এনটিপিসি, রেলের পরীক্ষাতে দেয় ডাটা ইন্টারপ্রিটেশন। এটাও আমরা করে দেব, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এই যে চ্যাপ্টারগুলো আমি বলেছি, এগুলো ক্লাস 10-এর মধ্যে তোমরা কেউ করেছো কি মনে পড়ছে? কেউ বাইরে কিছু আছে যে ক্লাস 10-এর পরে এই চ্যাপ্টারগুলো অ্যাড হয়েছে, যেটা 11-12-এর ম্যাথ বলে মনে হচ্ছে, বা 11-12-এর চ্যাপ্টার? কোনো চ্যাপ্টার? সূচক করণীয় কিন্তু রয়েছে ক্লাস 10-এ, আমরা অনেক সময় বাদ দিই, ঠিক আছে। ডেটা ইন্টারপ্রিটেশনে এই যে যতগুলো চ্যাপ্টার দেখলে, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, সবগুলোর ওপর মিক্স হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। এগুলো সবই কিন্তু আমরা করে এসেছি, ওকে। এরপর দেখো বীজগণিতের অ্যাডভান্সে যে চ্যাপ্টারগুলো রয়েছে, বীজগণিত খুব কম দেয় পরীক্ষাতে, 2-1টা হয়তো দিলেও দিতে পারে, বাট করতে হবে আমাদেরকে। বীজগণিতের ভেতরে আমরা সিম্পলিফিকেশনটা দেখব। 2 নাম্বার নাম্বার সিস্টেম, এখান থেকে অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক নাম্বার সিস্টেম থেকে, মানে বদমাস রুল এর ভেতরেই ঢুকে রয়েছে কিন্তু, ঠিক আছে। লসাগু গসাগু থেকে অঙ্ক আসবেই আসবে। ত্রিগোণমিতি থেকে ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম পরীক্ষাতে দেয় না কোনো অঙ্ক, হয়তো 2-1টা দিয়ে দেয়। হাইট অ্যান্ড ডিস্টেন্স খুব কম দেয়, জ্যামিতিও খুব কম দেয়, কোয়াড্রিক ইকুয়েশনও খুব কম দেয়, মেনলি যেটা দেয় মেনসুরেশন। স্ট্যাটিস্টিক্স, এটা এনটিপিসির জন্য রেলের। এটা হচ্ছে ক্লাস 11-এর জিনিস, 11-12-এর জিনিস, এখন অবশ্য মাধ্যমিকেও ঢুকিয়ে দিয়েছে। আর এই কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে। তো আমরা মূলত এই যে চ্যাপ্টারগুলো লিখলাম পরপর পড়বো। এর মধ্যে কি কি জিনিস শিখবো? ফার্স্ট শিখবো বেসিক, আমি তোমাকে বেসিক শেখাবই। কেউ যদি ওল্ড স্টুডেন্ট হও, তারা হয়তো কোনো না কোনো জায়গা থেকে পড়ে এসেছো, তারপরেও তোমাকে বেসিকটা শিখতে হবে, কারণ আমি যে বেসিকটা তোমাকে বলবো ওই বেসিক থেকেই আমি তোমাকে শর্টকাট শেখাবো। আমি তোমাকে একটা অঙ্ক দিয়ে দেবো না, নিয়ে বলবো এই অঙ্ক থাকলে এরকম একটা শর্টকাট তুমি অ্যাপ্লাই করবে, না। অঙ্ক দেখে শর্টকাট আমি মুখস্থ করতে বলবো না তোমাকে। তুমি অঙ্কটা পড়লেই মাথায় ক্লিক করবে যে কিভাবে কোন বেসিকে করলে সহজে তুমি করতে পারবে। আমাদের মেন টার্গেট কি? 1 মিনিটের ভেতরে অঙ্কগুলো করা। তো ইউটিউবের মতো আমি বলবো না ভাই যে 5 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। ইউটিউবের থাম্বনেলে দেখো না যে 5 সেকেন্ডে অঙ্ক করে দেবে বলছে, দেখেছো কি? দেখো না, বলো, কেউ কমেন্ট করো বা ভয়েসটা অন করে, মাইক্রোফোন অন করে বলো। আমি তো সবসময় বকে যাচ্ছি, তোমরা একটু করো, ইন্টারেক্ট করো। তো ওই হচ্ছে, দেখবে ইউটিউবে দেখা যায় 5 সেকেন্ড। আরে ভাই তোমরা বলো, 5 সেকেন্ডে একটা অঙ্ক পড়তেই চলে যাবে, তাহলে 5 সেকেন্ডের থাম্বনেল দেখে আমরা কেন লাফিয়ে পড়ি? আর এক হচ্ছে মারাত্মক, তোমাদের মধ্যে ঢুকিয়ে দেয় ইউটিউবাররা, যে শর্টকাট। শর্টকাট জানা অবশ্যই দরকার। শর্টকাটটা কেন জানবো? কারণ আমাদেরকে অঙ্কটা তাড়াতাড়ি করতে হবে। আমি তোমাদের যেটা শেখাবো সেটা শর্টকাট নয়, সেটা শেখাবো তোমাদের স্টেপ জাম্প। কি করে আমরা স্টেপ জাম্প করতে পারি, কি করে আমরা অ্যান্সার, মানে অপশন দেখে আমরা কিভাবে অ্যান্সার টিক করব। এমন অনেক কোশ্চেন থাকবে, অপশনগুলোকে অ্যানালিসিস করে তুমি দেখে অ্যান্সার করে দিতে পারবে, ঠিক আছে। তো আমরা যা কিছু শিখবো এক্সাম ওরিয়েন্টেড শিখবো, ফালতু কোনো কিছু জিনিস শিখবো না। তুমি যদি ভাবো যে আমি ম্যাজিক জানি, 5 সেকেন্ডে অঙ্ক করে দেবো, তাহলে একদমই ভুল। 5 সেকেন্ডে আমি অঙ্ক করতে পারবো না, ঠিক আছে। আমি তোমাকে এটুকু গ্যারান্টি দিতে পারি, উইথিন এ মিনিট, মানে 25টা অঙ্কর ভেতরে, 25টার অঙ্কর ভেতরে তোমাকে আমি 20টা অঙ্ক উইথিন এ মিনিট করিয়ে দেবো। আর 5টা অঙ্ক এমন থাকে, সব পরীক্ষাতেই থাকে, জেনে বুঝেই ওরা দেয়, যেগুলো একটু টাইম টেকিং হয়, টাইম ওয়েস্ট করার জন্য দেয়। সেই ধরনের অঙ্ক তুমি দেখে তোমাকে চিনতে হবে
কারণ পরীক্ষার সময় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদেরকে, আমি অনেক পরীক্ষা দিয়েছি, আমি জানি কিছু কিছু এমন অঙ্ক থাকে না সহজ, কিন্তু ক্যালকুলেশনটা থাকে ট্রিকি। বারবার ভুল করি একই জিনিস একই জায়গাতে আমরা ভুল করছি। সেই সমস্ত অঙ্ককে খুব ভালো করে দেখতে হবে এবং সেগুলো কিভাবে আমরা সলভ করব তার টেকনিকও আমি তোমাদেরকে বলবো। আমি পড়াতে পড়াতে তোমাদের এমন কিছু টেকনিক টিপস দেব যেগুলো কিন্তু পরীক্ষার সময় কাজে লাগবে। আমি তোমাকে এভাবে বলতে পারি না যে এসো তোমাকে আমি 100টা টিপস দিচ্ছি পরীক্ষার সম্পর্কে যে খুব তাড়াতাড়ি তুমি অঙ্ক করতে পারবে, না। আমি অঙ্ক রিলেটেড তোমাকে টিপস দেব যে এই অঙ্ক যদি পরীক্ষায় আসে আমাকে এইভাবে হ্যান্ডেল করতে হবে, কোনগুলো ট্রিকি অঙ্ক, কোনগুলো কঠিন অঙ্ক যেগুলো আমি করব না এখন, পরে করব, সমস্ত কিছু তোমাকে দেখেই বুঝতে হবে। কারণ এক্সামটা ওই যে 60 মিনিটের ভেতরে তোমাকে 100টা কোশ্চেন করতে দিচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে। আমরা কেউই কিন্তু 60 মিনিটের ভেতরে 100টা অঙ্ক, মানে 100টা কোশ্চেন সঠিক করে আসতে পারবো না। আমরা কখনোই টার্গেটও করবো না যে আমি 100টা অ্যান্সার দেবো, টার্গেট করলেই ভুল হবে, পারবে না, ইম্পসিবল। আমরা ম্যাক্সিমাম টার্গেট করতে পারি 80 বা 85, মানে আমি তোমাকে 80-85 যেটা বলছি একদম কারেক্ট বলছি, আন্দাজে নয় যে আমি আন্দাজে মেরে দিয়ে চলে আসবো, তা কিন্তু নয়। তো টাইমগুলো কিভাবে কাজে লাগাবে, কোন জিনিসগুলো আমাদের আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, সব কিছু তোমাকে আমি বলে দেবো। কারণ দেখো, আমি ম্যাথসের স্টুডেন্ট হলেও, ম্যাথ ভালো পারলেও আমি পরীক্ষার সময়ে গিয়ে কোনো দিন প্রথমে ম্যাথ করি না। আর যারাই ম্যাথ করতে যাবে তাদেরই টাইম শর্ট হবে। সে যত বড়ই ভালো ম্যাথসে পণ্ডিত হোক না কেন, ম্যাথ রিজনিং, কারণ ম্যাথ রিজনিং এমন জিনিস তোমার টাইম খাবে আর একটা প্রেশার ক্রিয়েট করে দেবে। তো আমি বলে দেবো তোমাকে কিভাবে পরীক্ষা দিতে হবে, সমস্ত কিছু বলে দেবো, ইভেন ওএমআর কিভাবে ফিল আপ করতে হবে সেটাও বলে দেবো। ঠিক আছে, তো ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। প্রথমে আমাদের যে সিলেবাসটা সেটা আগে ভালো করে বুঝে নাও যে এই টপিকগুলো করতে হবে। আর আমরা কিন্তু একবারই অঙ্ক করব, যে আমি যদি পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ তোমাকে এমনভাবে শিখিয়ে দেবো, তুমি যতদিন পরীক্ষা দেবে, যতদিন না চাকরি পাচ্ছ, ওই কনসেপ্টের বাইরে কোনো কিছু জিনিস তোমাকে পড়তে হবে না। আর এই কোর্সটা কমপ্লিট করার পর তোমাকে আর কোথাও অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যে কোনো বইয়ের অঙ্ক করতে পারবে, যে কোনো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তার জন্য কিছু টিপস আমি তোমাদের বলবো কিভাবে তোমাদের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিলেবাসটা, এটা পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো, লেখার দরকার নেই। আমি যে কথাগুলো বলছি খুব ভালো করে শুনবে এরপর, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু, নাহলে এই যে কোর্সটা করছো না, কোর্সটার মাথার ছাতা তুমি কিছু বুঝতেই পারবে না। প্রথম তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, ফার্স্ট রিকোয়েস্ট যেটা থাকবে সেটা হচ্ছে লাইভ ক্লাসে তুমি অন টাইমে আসবে। 7টা থেকে ক্লাস, তার মানে 7টা থেকেই হবে, এটা মাথায় রাখবে। 7টা থেকে ক্লাস মানে 7টা থেকেই হবে। আমি তোমাকে একটা ঘটনা বলছি, প্রাইমারি টেটের ব্যাচ 2022-এ আমার কাছে প্রায় 150 জনের মতো পড়তো। এদের মধ্যে একজন ছিল, একটা মেয়ে ছিল, সে প্রত্যেক দিন লেট করে ঢুকতো, 10 মিনিট 5 মিনিট লেট করে ঢুকতো। 2 দিন এরকম লেট করে ঢুকেছে। 3 দিনের বেলায় ওকে আমি ওয়ার্নিং দিয়েছি একবার যে লেট করবে না, তারপরেও সে লেট করছে। নিয়ে লেট করে কি করতো বলো তো, কিছুই না, লেট করতো। লেট করার পর আমি যে বেসিকগুলো বুঝিয়ে দিচ্ছি, সে 15 মিনিট 30 মিনিট পর যখন আমি অঙ্ক করাচ্ছি বলছে স্যার বুঝতে পারছি না। তো তখন রাগটি কেমন ধরবে, কারণ আমি বেসিকটা অলরেডি করে দিয়েছি। 150টা ছেলের মধ্যে 149টা ছেলের প্রবলেম হচ্ছে না, ও যেহেতু লেট করে ঢুকেছে, বেসিকটা জানে না, তাই ওর প্রবলেম হচ্ছে। তাহলে কি বলে তোমাদের মতে, আমাকে আবার নতুন করে ওকে বোঝাতে হবে। আর নতুন করে বোঝানো মানে বাকি যে 149টা ছেলে রয়েছে তাদের প্রবলেম হবে, টাইমটা ওয়েস্ট হবে। সো অবশ্যই তোমাকে অন টাইমে ঢুকতে হবে। তো এরকম 2-3 দিন দেখলাম, নিয়ে আমাকে একদিন বলেছে স্যার আপনি টিচার, আপনার দায়িত্ব আমাকে বোঝানোর। এই কথাটা যখনই বলেছে ওকে বললাম পারবো না বোঝাতে, তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও। নিয়ে টাকা ওকে আমি ফুল রিফান্ড করে দিয়েছিলাম যে ভাই পারবো না এইভাবে তোমাকে ক্লাস করাতে, তুমি লেটে আসবে আর আমার বোঝানোর দায়িত্ব বলে আমি তোমাকে বুঝিয়ে যাবো, হবে না, আমার দ্বারা পারবো না বোঝাতে। সো বের করে দিয়েছিলাম। তো তোমাদের মধ্যে থেকেও যদি এরকম কারোর মেন্টালিটি থাকে, তুমি আমাকে বলবে, ফুল রিফান্ড আমি তোমাকে দিয়ে দেবো, লেট করা যাবে না। আর একটা কথা, এই যে 7টা থেকে যদি ক্লাস শুরু হয়, 15 মিনিট আমি তোমাকে আগে লিঙ্ক দেবো। যারা ম্যাথসে দুর্বল, এই 15 মিনিটটা হচ্ছে তাদের জন্য। যারা চাইছো যে ম্যাথসে আমি ফুল স্কোর করব এবং খুব ফাস্ট ক্যালকুলেশন করব, তাদের জন্য। কারণ প্রথম 15 মিনিটটা হবে তোমাদের টাইম,
তোমরা আমাকে যা খুশি প্রশ্ন করতে পারো, আমি অ্যান্সার দেবো। ফার্স্ট 15 মিনিট আর লাস্ট 15 মিনিট, ফার্স্ট 15 মিনিটে যা খুশি অ্যান্সার করবে, আগের ক্লাসে রিলেটেড বা অন্য কিছু। আর এই 15 মিনিটে আমি তোমাকে কিভাবে ক্যালকুলেশন ফার্স্ট করা হয় সেটা ট্রিক্স এখানে শেখাবো। প্রত্যেক দিন তোমাকে অন স্ক্রিন ক্যালকুলেশন করতে দেবো। ক্যালকুলেশন মানে বিরাট কিছু না, যোগ বিয়োগ গুণ ভাগই করতে দেবো। ওইগুলো প্র্যাকটিস করতে করতে তোমার এমন একটা প্র্যাকটিস মানে স্পিড চলে আসবে, দেখবে খুব তাড়াতাড়ি তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছো। আর যতগুলো তুমি যে অঙ্কই করো না কেন ভাই, তোমাকে ওই প্রত্যেকটা অঙ্কতে যোগ বিয়োগ গুণ ভাগই করতে হবে। এটা মানছো না মানছো না, এর বাইরে তো অঙ্ক হবে না যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া। তোমাকে বড় ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যেটা 11 12 এগুলো করতে হবে না। সো যোগ বিয়োগ গুণ ভাগে তোমাকে ফার্স্ট হতেই হবে, ঠিক আছে? সো দেখো, হ্যাঁ, এর মাঝে আমি তোমাদের একটা টাস্ক দিয়ে রাখি, হোম টাস্ক, সেগুলো তোমরা করে নেবে। তারপরে আমি কি কি টিপস ফলো করবে সেটা বলে দেবো। হোম টাস্কগুলো হচ্ছে, ভালো করে দেখে না হোম টাস্ক কি কি থাকবে তোমাদের মধ্যে, কারণ এগুলো আমি দেখেছি পরীক্ষার সময় কাজে লাগে, কাজে লাগে। অঙ্ককে যদি তুমি ভালোভাবে শিখতে চাও, খুব ফাস্ট করতে চাও, তাহলে এই হোম টাস্কগুলো তোমাকে মাস্ট ফলো করতে হবে। 1 নাম্বার, কেউ বলবে না তোমাকে, আজ পর্যন্ত তো অনেক ক্লাস করেছো ইউটিউবে, কেউ তোমাকে বলবে না 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করবে। নামতা, 19-এর ঘরের নামতা, 18-র ঘরে, 17-র ঘরে, 1 থেকে 11 পর্যন্ত আই থিঙ্ক সবাই জানো। 12 থেকে 20 কমিয়ে দিলাম আমি, 12 থেকে 20 পর্যন্ত নামতা মাস্ট আমার কিন্তু লাগবে, আমি কিন্তু ধরবো। যার যেটা কমজোর আছে, 19-এর ঘরের নামতা, 19 ইন্টু 8 কত হয়, 19 ইন্টু 7 কত হয়, নামতা, এগুলো কিন্তু মাস্ট মনে রাখবে। 30 পর্যন্ত করতে পারলে ভালো, আমি তোমাকে এখন 20 পর্যন্তই দিচ্ছি। এই 12 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ রাখবে, একদম ঠোঁটের ডগে রাখবে, যেন বললেই চলে আসে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত বর্গ, খুব কাজে লাগবে, কাটাকুটিতে খুব হেল্প করবে, দারুণ হেল্প করবে। 1 থেকে 30 পর্যন্ত বর্গ, 5-এর বর্গ, 1 থেকে 10 পর্যন্ত সবাই জানো, 12 থেকে 30, 29-এর বর্গ কত, 28-এর বর্গ কত, মুখে মুখে যেন হয়ে যায়, মুখস্থ করতে হবে। দেখো, অঙ্কের 90% হচ্ছে বোঝার জিনিস, 10% তোমাকে মুখস্থ করাতেই হবে, করতেই হবে। আমিও করেছি, তোমাকেও করতে হবে। এই 10%-এর ভেতরে ফর্মুলা থাকবে, এই নামতা এগুলো থাকবে, কিছু অ্যালজেব্রার ফর্মুলা থাকবে, বীজগণিত অ্যাডভান্স লেভেলের, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, এই সমস্ত জিনিসগুলো এই 10% মুখস্থর মধ্যে থাকবে। আর 90% বেশি তোমাকে মুখস্থ করতে হবে না, বুঝলেই হয়ে যাবে। আমরা যে পাটিগণিত করব, পাটিগণিতে আমি তোমাকে বলে রাখছি, রেকর্ডও থাকছে, মিলিয়ে নেবে কোর্সটা শেষে, 5 থেকে 7টা ফর্মুলা পড়বো পাটিগণিত, পুরো পাটিগণিত যতগুলো চ্যাপ্টার দেখলে পাটিগণিতে 5 থেকে 7টা ফর্মুলা হবে, পাটিগণিত শেষ হয়ে যাবে। অ্যাডভান্সে কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে, ওটা আমি তোমাকে বলে দেবো। সো সেই অনুযায়ী কিন্তু আমার ক্লাসগুলো পড়বে, নাহলে কিন্তু প্রবলেম হবে। আর ক্লাস মিস করলে অবশ্যই রেকর্ড ক্লাস দেখবে, রেকর্ড ক্লাস না দেখে ক্লাসে আসবে না, বুঝতে পারবে না। একটা ক্লাস না করলে পরের ক্লাসে বুঝতেই পারবে না, পুরো ফালতু হয়ে যাবে। তুমি যদি ভাবো যে সবার মতো হবে, তা কিন্তু নয়, খুব কম ছেলে নিয়েছি, আর তোমাদের সঙ্গে একদম বেস্ট প্রিপারেশনটা দেওয়ার আমি চেষ্টা করব, যাতে করে তোমাদের আর কোথাও পড়তে না হয়, ঠিক আছে? একবারই টাইম এবং মানি ইনভেস্ট করবে। 3 নাম্বার হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ঘন, এই 3টে জিনিস তোমার কিন্তু মাস্ট মুখস্থ করতে হবে। এটা তোমাদের এখন হোম টাস্ক, এখন কিচ্ছু করতে হবে না, জাস্ট এই 3টে জিনিস মুখস্থ করে নিয়ে আসবে। ক্লিয়ার? বোঝা গেছে সবার? এগুলোর কোথায় কাজে লাগে আমি তোমাকে কোশ্চেন যখন সলভ করবো তখন বলবো। এই যে 0 টু হিরো যেটা বলা হচ্ছে, মানে হচ্ছে তোমাকে এখানে যেটা শেখানো হবে, একদম যোগ বিয়োগ গুণ ভাগের পরের স্টেজ থেকে তোমাকে অঙ্ক শেখানো হবে, একদম 0 লেভেল থেকে। তোমরা যারা আগে অঙ্ক শিখে এসেছো তারাও শিখবে, যারা নতুন আছো তারাও শিখবে, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগের পরের স্টেপ থেকে, তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে পড়বে, তাহলেই হবে। সিকোয়েন্স অফ চ্যাপ্টার, মানে ওই যে বললাম কোনটা আগে কোনটা পরে করব, আগে পার্সেন্টেজ, তারপর অনুপাত সমানুপাত, তারপর মিক্সচার এলিগেশন, এরপর পরপর সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে করতে হবে। 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মেক ইওর ওন নোট।
এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না, বা কোনো স্যার তো করতেও বলে না। মেক ইওর ওন নোট মানে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমাদের হাতে দেখবে একটা নোটের খাতা থাকতো, এটা বাংলার, এটা ইতিহাসের, এটা ভূগোলের, এটা অঙ্কের, হ্যাঁ কি না থাকতো তো? সবার ছিল? দেখি, বলো তো মাইক্রোফোন অন করে, ছিল কিনা বলো। ছিল। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে এই কম্পিটিটিভ এক্সামের সময়। কম্পিটিটিভ এক্সাম যখন আমরা দিচ্ছি তখন কিন্তু আমাদের হাতে কোনো খাতা নেই, বা থাকলেও ইনকমপ্লিট খাতা রয়েছে। এটা কিন্তু করলে চলবে না। তোমাকে আমি যে ক্লাসে যে অঙ্কগুলো দেব সেই অঙ্কের কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা খাতা রাখতেই হবে। আমার কথা বলি, আমার বর্তমানে 5টা ম্যাথসের খাতা রয়েছে, 2 দিস্তা করে প্রত্যেকটা খাতা। 5টা, আমি যখন প্রিপারেশন নিয়েছি তখন 5টা খাতা তৈরি করেছি। প্রত্যেকটা খাতার সামনে, আমার কাছে খাতাগুলো এখানে নেই, দেখাতাম, প্রত্যেকটা খাতার সামনে লিস্ট করা থাকতো যে কোন চ্যাপ্টারটা এই খাতার মধ্যে রয়েছে, কত পেজে রয়েছে, সমস্ত কিছু। তো সেই নোটটা তৈরি করবে। নোটটা কিরকম হবে? কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন রিলেটেড এক্সপ্লেনেশন থাকবে, সলিউশন নয়, এক্সপ্লেনেশন, মানে আমি কোশ্চেনটাকে কিভাবে সলভ করব, কেন আমি এই ফর্মুলাতে করছি কারণ আমি তোমাদের খুব লিমিটেড কোশ্চেন করাবো, টাইপ ওয়াইজ কোশ্চেন করাবো, যাতে করে পুরো সিলেবাসটা কমপ্লিট হয়। একই টাইপের অঙ্ক 100টা করাবো না, আমি একটা টাইপের অঙ্ক একবারই করাবো, একটা অঙ্কই করাবো, সেই অঙ্কটা দিয়ে বাকি যত প্রশ্ন আসুক না কেন তুমি সলভ করতে পারবে। তো সেজন্য আমি এখানে যে অঙ্কগুলো করাবো সেগুলো কিন্তু খাতায় অবশ্যই তুলবে। আর প্রত্যেকটা ক্লাসের যে প্র্যাকটিস দেব সেটা যে কোনো একটা রাফ খাতায় তুমি জাস্ট অ্যাজ এ প্র্যাকটিস হিসাবে নেবে। বাট আমি যে পাওয়ার পয়েন্ট যেগুলো করাবো তোমাদের সেগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট করবে। নেক্সট দেখো, মেক এ লেজার নোট। লেজার নোট মানে প্রত্যেকটা খাতার শেষে 2-3টে পেজ ফাঁকা থাকবে। সেই 2-3টে পেজে আমরা কি করব, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, ওই যে বললাম 10% মুখস্থ করতে হবে অঙ্কে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো হচ্ছে ইউনিক, সেগুলো আমরা ওখানে লিখে রাখবো। মানে তুমি তোমার মতো করে সেটা লিখবে, আমি বলে দেবো যে এটা লেজারে বা খাতার শেষে লিখে রাখতে, আমি যখন পড়াবো তখনই বলে দেবো ওটা লিখে রাখবে। কেন? কারণ দেখো, যখন তোমার পরীক্ষার সামনে চলে আসবে, মানে একদিন দেরি রয়েছে, কাল পরীক্ষা, রবিবার দিন পরীক্ষা, শনিবার রাতে কি করবে, শুধুমাত্র ওই পেজগুলো রিভিশন করবে। আর ওই পেজগুলো এমনভাবে রেডি থাকবে, হয়তো এই 5টা খাতা মিলে 10টা পেজ তৈরি হবে এরকম, খাতার শেষে 10টা, দুটো করে এনাফ, 10টাও হবে না, 5টা না, 7 থেকে 8টা হবে হয়তো। এই 7 থেকে 8টা পেজ তোমার পড়তে সময় লাগবে আধ ঘন্টা, আধ ঘন্টা বা 1 ঘন্টা। এই 7 থেকে 8টা পেজ যদি তুমি পড়ে যাও, তোমার যে পুরো খাতাটা রয়েছে, পুরো সিলেবাসটা রয়েছে, পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, কুইক রিভিশন একদম। কারণ কি, এই 7 থেকে 8টা পেজের ভেতরে সেই সমস্ত জিনিসগুলো থাকবে যেগুলো আমরা ম্যাক্সিমাম টাইম ভুলে যাই, যেগুলো থেকে বেশি কোশ্চেন আসে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো পড়লে বাকি চ্যাপ্টার সমস্ত কিছু কভার হয়ে যাবে। তো এই নোটটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে, কারণ পরীক্ষার আগের রাতে ওই 5টা খাতা বের করে রিভিশন করা সম্ভব নয়। তোমাকে এই 7-8টা পেজই কিন্তু করতে হবে। আমারও করা আছে, যেখানে ফর্মুলা লেখা রয়েছে, কিছু রুলস লেখা রয়েছে, যেগুলো ছাড়া অঙ্কটা একটু বড় হয়ে যাবে, আমারও লেখা রয়েছে, তোমাকে আমি দেখিয়ে দেবো। আর 2 নাম্বার মানে লাস্ট যেটা, সেটা হচ্ছে আননেসেসারি মক টেস্ট। আচ্ছা, এখানে কিছু স্লাইড ছিল, যাই হোক, তারাও 1 মিনিট। আননেসেসারি মক টেস্ট দেখবে মার্কেটে প্রচুর মক টেস্ট অ্যাভেলেবেল আছে, ফ্রিতে, ফ্রিতে পেয়ে যাও মক টেস্ট। এই মক টেস্টগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ প্রস্তুতিকালে তোমার হয়তো মনে হতে পারে যে দেখি কেমন, চেক করে দেখতে পারো 2-1টা, বাট আননেসেসারি মক টেস্ট মানে যার তার মক টেস্ট দিয়ে কোনো লাভ হবে না। কারণ মক টেস্টগুলো বানায় ওই আমাদের মতোই ছেলেরা, হ্যাঁ, তাদের যে কোয়ালিটি সেটা কিন্তু পরীক্ষার মতো করে হয় না। তুমি ডাব্লিউবি পরীক্ষা দিচ্ছ, তোমাকে যদি এমটিএস বা সিজিএল লেভেলের মক টেস্ট দেওয়া হয় তুমি পারবে না, বা পারলেও তোমার একটা মনোবল ভেঙে যাবে, কম স্কোর আসবে।
তো সেই জন্য যে স্ট্যান্ডার্ড লেভেল সেটা তুমি কিভাবে পাবে, সেটা হচ্ছে ভাই প্রিভিয়াস ইয়ার পেপার। কেউ তোমাকে বলেছে কিনা জানি না, আমি খুব গুরুত্ব দিই এই প্রিভিয়াস ইয়ার পেপারকে। কারণ প্রিভিয়াস ইয়ার পেপার যদি তুমি করো তাহলেই একমাত্র বুঝতে পারবে যে আপকামিং যে পরীক্ষাটা আমি দিতে যাচ্ছি সেখানে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে, তার লেভেল কিরকম হবে। তো অবশ্যই তোমাকে এই প্রিভিয়াস ইয়ার পেপার করতে হবে। ক্লিয়ার? কোথা থেকে করবে? তো নো প্রবলেম, আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে তুমি প্রিভিয়াস ইয়ার পেপার ফ্রিতে পেয়ে যাবে, ওখান থেকে দিতে পারো। বা তুমি যেহেতু আমার এই কোর্সে ভর্তি হয়েছো, আমার দায়িত্ব তোমাকে একদম সেই লেভেলের প্র্যাকটিস করিয়ে পরীক্ষাতে পাঠানো। তার মানে কেউ বলবে না যে আমাকে 2 মাসে তৈরি করে দিন, পারবো না 2 মাসে। 6 থেকে 8 মাস কিন্তু সময় লাগবেই লাগবে। কমপ্লিট প্রিপারেশন করিয়ে দেবো তোমাকে, কমপ্লিট, একদম কথা দিচ্ছি। 2 মাসে সেটা হবে না। তুমি হয়তো বাজারে দেখতে পাবে যে 3 মাসে বলছে কোর্স কমপ্লিট করে দেবো, ক্র্যাশ কোর্স নাম দেয়, ক্র্যাশ কোর্স দেখে থাকবে। সো এই ক্র্যাশ কোর্সের চক্করে কিন্তু পড়বে না, কারণ 3 মাসে ভাই কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি হতে পারে না। যারা বলে তারা একদম 100% ঢপ মারে। এটা তুমি মানো না মানো, বাট এটাই সত্যি কথা। আমি নিজে জানি 3 মাসে কখনোই হবে না। হ্যাঁ, যদি করাতে পারে কি হবে, ওই পার্সেন্টেজের 10টা অঙ্ক, অনুপাত সমানুপাতে 20টা অঙ্ক করিয়ে দিল, কমন চলে এলে ভালো, না এলে গেল। তো আমরা কিন্তু সেরকম করবো না, আমরা ওই তুক্কা বা আন্দাজে করবো না, আমরা বেস্ট প্রিপারেশন নিয়ে যাব, একটা এক্সামে বসবো, সেটাই ক্র্যাক করে বেরিয়ে চলে আসবো। ক্লিয়ার হয়েছে সবার? কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ধারণাটা ক্লিয়ার হয়েছে? আর কিভাবে ক্লাস করব সেটাও বুঝতে পেরেছো? ঠিক আছে? তো কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। আর কিছু জিনিস দেখি মনে আসে কিনা, কারণ সব জিনিস আমার মনে থাকে না। ওই প্রশ্ন করতে করতে কিছু টিপস ট্রিক্স দেব। ওকে, হিমাদ্রি বলছো ক্লাস শিডিউল, বলো বলো। হুম, ম্যাথস এবং রিজনিং যারা রয়েছে বলে রাখি, ম্যাথস আর রিজনিং যারা রয়েছে, ম্যাথসে তোমাদের 2 দিন আমি ক্লাস দেব, এবং এই ক্লাসটার টাইম 7 PM থেকে হবে, 7 PM। বাট তোমাদের ক্লাসের যে লিঙ্ক সেটা আমি 15 মিনিট আগে দেব। এই 15 মিনিটটা যারা অঙ্কে মনে হয় একটু দুর্বল বা আরো ভালোভাবে করতে চাইছো, আমি বলবো সবাই জয়েন হবে। এই 15 মিনিটে তোমাকে ক্যালকুলেশন দেব, আগের ক্লাসে ডাউট সলভ করব, কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো অঙ্ক আটকে গেছে প্র্যাকটিস করতে গিয়ে, সেগুলো সলভ করে দেব। এবং ক্যালকুলেশন কিভাবে ফাস্ট হয় সেগুলো আমি তোমাকে ডাইরেক্ট এখানে কোশ্চেন লাইভ করতে দেবো, তুমি সলভ করবে। ঠিক আছে, জাস্ট সহজ সহজ যোগই দেবো, সেগুলোই করবে। তো 15 মিনিট এইভাবে থাকবে। এটা সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে ম্যাথের। আর যারা রিজনিং নিয়েছো, একদিন রিজনিং হবে, সেম শিডিউল। এরপর কি কি বার হবে? প্রথম কথা, তোমরা আমাকে বলো যে সবাই তোমরা 7টার পর মোটামুটি ফাঁকা থাকো। ইয়েস অর নো? হ্যালো, সবাই ফাঁকা আছো তো? এরপর বলি, এরপরে টাইম শিডিউলটা আমি বলবো, আমি ভিডিওটা রেকর্ডিংটা অফ করে বলবো, কারণ এটা আনঅফিসিয়াল কথা তো।